আমরা আমরা লাগে হাতের সুক্কার করা হবে না। না না মাইকেল, উদ্ভুত ফেসলা বলবে। আমার সব ভয় ডর কিছু নেই। আমি মাসিমার হুকুম পেলে আজ এই জায়গাকে আচ্ছা করে রাস্তায় ভাই কল দিয়েন না, নাই না, নাই কেন ভিডিও করতেছে, নাই না, কল দিয়েন না, কল দিস না কেউ, কল দিয়েন না। কি ব্যাপার তোমরা? মানে মাসিমা, আপনি হুকুম দিন মাসিমা, আপনি হুকুম দিন। এই হাবির বাচ্চা সঞ্জয় সেনকে আমি হত্যা করে রাস্তায় মাথা গরম করিস না মাইকেল, যাতে খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে, কি খারাপ হবে? না হয় পাঁচি ও তাতে কি করতে চাইতে হবে। তাই বলবার আগে দু চারটা ঝাড়ু আছে, এই হাতে কথা করে বলবো, এই হচ্ছে আমার দৃষ্টি। না না বাবা না, তোমাদের সঙ্গে আমি একমত হতে পারছি না। দীপক যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর যদি নির্দোষ হয় তাহলে বেকসুর খালাস পাবে। নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার চর্চা হয়েছিল। দাদা নিজে বৌদির হাতে একটা চায়ের কুপি দিয়ে দাদাকে খাইয়ে লেখা, আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যত হয়েছিলাম। মাইকেল, একটা সাক্ষী দিয়েছিল ওই হারামির বাচ্চা সঞ্জয় সেন। বিচারে আমার 2 বছরের জেল হয়। দোষ না করেও আমি শাস্তি পেলাম। ওই সেদিন তো আপনাদের ভগবান আমাকে নির্দোষ বলে খালাস করে দেয়। আল্লাহ গড ভগবান সবই হচ্ছে তাপ্পাবাজি। এই যুগে বিচারের বাড়ি নীরবে নিশ্চিত দেখাবে। তাই আমার রীতি হচ্ছে কাপুরুষের মতো না আসে উনি কামড়ে ধরে এই দুষ্কর্মীদেরকে নির্যাতনের কথা করি। এই হচ্ছে আমার মনে করবেন না মাসিমা। মামলায় কি হবে জানেন একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত দিত, কিন্তু আপনি একবার জানতো মাসিমা, সঞ্জয় বাবুর কাছে আপনি একবার যান। না সোমনাথ, সেটা হবে আমার মৃত্যুর স্বামী। সঞ্জয় সেনের অতীত ইতিহাস তোমরা জানো না। আমাদের এই পুরো অবস্থার মূলে আছে তোমার মেসমশাইকে ওই লোকটাই বিপথে চালিত করে। মাসিমা কি বলছে সঞ্জয় বাবু? আমাকে তুমি মার্জনা করো বাবা, ঝোঁকের মাথায় আমি কথাটা বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সাফল্য থাকে কেউ কাউকে বিপথে চালিত করতে পারে না। দোষ তোমার মেসমশাইয়ের, সঞ্জয় সেনের নয় বাবা, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে না হয় এর আগে থেকে চিনতেন। সঞ্জয় সেন অমানুষ দিকে, কিন্তু এই অবস্থায় তিনি মুখ ফিরিয়ে নেবে বলে আমার সুরক্ষা, আমার সুরক্ষা। সঞ্জয়কে দীর্ঘদিন আগে আমি চিনেছি। লোকটা ছিল শয়তানের শিরোমণি। আমাকে নরকে নামিয়ে দিয়ে নিজের আখের পুজিয়ে দিয়ে ওই মন্ত্রীপুর থেকে পালিয়ে এসেছিল। যা বলছেন আর বলবেন না, শুনলে লোকে আপনার মুখে থুথু দেবে, বলবে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দী মশাই, চিরদিন আমি ভিখিরি ছিলাম না। হয়তো ছিলেন
তাকে বলে দয়া করে দীপকের মুক্তির ব্যবস্থাটা করে দিন। কিন্তু একটা নির্দোষী ছেলের লাইফটা বরবাদ হয়ে যাবে, এটা আপনারা নিশ্চয়ই চান না নন্দী মশাই। আমি হাত জোর করে মিনতি করছি, ওর মায়ের অবস্থাটা একবার উপলব্ধি করো। আপনাদের মনোবেদনা আমি তখন যখন আপনারা দীপকের মুক্তির প্রস্তাব করেছেন, আমি একটা প্রস্তাব বলুন। আমার প্রস্তাবে যদি আপনারা রাজি থাকেন তাহলে দীপক বাবুকে আমি দেখুন খালাস করিয়ে দেব। বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি নন্দী মশাই। আমাদের মানসিক অবস্থাটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। আচ্ছা, অবস্থা আচ্ছা, আমার বয়স কত বলে ধারণা আপনাদের? 60-65 হবে। 60-65? মাথার চুলে পা ধরেছে বলে মনে করে যেন আমি বৃদ্ধ হয়ে গেছি। এই মাসে, এই দিনে, এই সময়ে আমার বয়স 45-এ পা দিয়েছে। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন কম বয়সে বিয়ে করেছিলাম, স্ত্রী মারা গেল, আর বিয়ে শাদী করলাম। মনে করুন, ঘরে যদি মেয়ে যদি না থাকে, এই সংসারে কোন বসে পুরুষ কেমনকে? সে তো বটে, সে তো বটে। তাই বলছিলাম, আপনাদের দীপা যদি আমার সংসারের ভার নেই, দীপকের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয়ই করে দাও। সঞ্জয় বাবু আমার শিক্ষা ফেলতে পারবে, কারণ সঞ্জয় বাবুর অনেক গোপন ইতিহাস আমি জানি। এত খুব আনন্দের কথা। দীপা আপনার ঘরে যাবেন। চন্দনেরও সম্মতি আছে বলে শুনেছি। আরে না না না, এই চন্দনের বিয়ের কথা আপাতত ভাবছি না। তাহলে ভাবছি মানে বিয়েটা আমি নিজেই করবো। এই বৃদ্ধ বয়সে বিয়ে করবেন আপনি, তাও আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে। আপনি কি মানুষ? কি শোনাবেন? কি শোনাবেন আপনি? আপনি যদি মানুষ হতেন তাহলে এমন জঘন্য কথা আপনি মুখ দিয়ে উচ্চারণ করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু আমার দীপার জীবনটাকে আমি হাহাকারে ভরিয়ে দিতে পারবো না। দীপকের মুক্তি আমি চাই না, চাই না, চাই না। বলো বউ। একটুখানি প্লিজ ছেড়ে দাও। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় ওই হতচ্ছাড়িকে। না দিতে পারলাম পেট ভরে দুটো ভাত, না দিতে পারলাম একখানা ভালো কাপড়। আজকে ও মরে যাক, তবু মনটাকে আমি প্রবোধ দিতে পারবো। বাস্তব অবস্থাটা একটু চিন্তা করে দেখুন শিবনাথ বাবু। তুমি একটা দুপে এক গরিবে মা বাবার দুর্বলতার সুযোগ কি তাদের একমাত্র মেয়ের গলায় বিয়ে নামক ফাঁস করিয়ে দিতে চাইছ নরপশু। আমার আমার যদি সাবেক দিন থাকতো, এর জবাব আমি মুখে নয় জুতোর মাধ্যমে দিতাম। জানোয়ারকে তোর সামনে কথা বললে বেরিয়ে যাও, বেরিয়ে যাও লম্পট। এখনো তুমি দাঁড়িয়ে আছো, আমি জানতে চাই তুমি যাবে কে না। যাচ্ছি, যাচ্ছি বেরিয়ে।
দুঃখিতায় বলেছ পরিত্রাণায় সাধনার দুষ্কৃতিপরায়ণ সম্ভবে যুগে যুগে কোথায় তুমি শান্ত চক্র গদা পদ্মধারী নারায়ণ এসো এসো দর্পণে এই চক্রান্তকারীতে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও ধ্বংস করে আমি তাহলে দিন তারিখ সহ্য করো। আজই একটা লগ্ন আছে রাত 12টার পর আজকে আছে শুভক্ষ শুক্ল। কি বলেন শাশুড়ি মা? দীপা, না, না, না। কখনো অসুস্থ যাই না। তবে নগর যেন তারিখ খারাপ হয়। আশা করি আমার মনের ইচ্ছেটা তোমাকে বলতে হবে কর্তব্য সম্বন্ধে আমি চিরকালই সচেতন। আপনি অযথাই চোখে জল ফেলছেন শাশুড়ি মা। আপনার মেয়েকে আমি মাথায় করে রাখবো। ফাঁসিটা কোথায় হবে? আরে ফাঁসি নয়, ফাঁসি নয়। বিয়ে আর বিয়েটা আমার বাড়িতেই হবে। অযথাই আমি তোমাদেরকে খরচ করাতে চাই না। যাবার আগে আপনাকে একটা নাম করে যাই শাশুড়ি মা। আপনি আশীর্বাদ করবেন আমি যেন আরো 100 বছর পরমায়ু লাভ করিতে পারি শাশুড়ি মা। দীপা, দীপা, তুই ওকে চলে যেতে বল দীপা। আমি ওকে সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। শাশুড়ি মা, এই প্রথম 2-4 দিন একটু অসহ্য অসহ্য মনে হয়। তারপর দেখবেন 2-4 দিন যাওয়া আসা করলে সব ঠিক হয়ে যাবে শাশুড়ি মা। আমি আসছি মা। বাজার হাট সবজি তো আমার নিজের হাতে করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা। ভগবান যা করে মঙ্গলের জন্যই করে নাকি বলে শাশুড়ি মা। মা, দীপা, দীপা রে, এ তুই কি করছিস দীপা? ওরে, এটা বিয়ে নয়, এটা তো আত্মহত্যা। কেন, কেন তুই সম্মতি হলি না? তোর দাদা না হয় 2 বছরের দেরি হতো,
চন্দনবাবু! দাদা, কিছু না, কিছু না, মা! কিছু না! দীপা! দীপা! আর কত? আর কত দুঃখ তুমি আমাকে দেবে ঠাকুর? আর কত দুঃখ তুমি আমাকে দিতে চাও? না, তবু অভাবের কাছে আমি মাথা নত করবো না। ঝড় উঠুক, তুফান ছুটুক, এক এক করে মনের কুসুম প্রবৃত্তিগুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি সব নীরবে সহ্য করব। আমি নীরবে সহ্য করব, কারণ আমি যে ওদের মা, আমি যে ওদের জননী, আমি যে ওদের ধাত্রী। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি বিবাহের মতো মেয়ে ওরকম একটা লোকের সাথে বিয়ে হবে। নয় রমা, বিয়ে নয়, এ হচ্ছে বেবিচার। মাইকেল দা, যাদের অর্থ আছে, সম্পদ আছে, তারা সমাজের মধ্যমণি, তারা যা খুশি করে যাবে, গরিবের প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না। এই তো আমাদের সমাজে অবস্থা। আইন ওদের নাগাল পাবে না, রাষ্ট্র থাকবে উদাসীন, আর নেতারা বলবে সব ঠিক আছে। এসব কথা তুমি ভাবা মাইকেল দা? তুমি ভাবো রমা, আমি যখন বেকার হয়ে জন্মেছিলাম, এই শয়তানদের ষড়যন্ত্রে আজ আমি সমাজ বিরোধী। যেমন বিপুলাজ জেলে বসে মরছে, একটা নিরপরাধ তরুণ শয়তানের চক্রান্ত শুনছি আজ ও নাকি মুক্তি পাবে। পাবে, পাবে, কিন্তু কিসের বিনিময়ে মুক্তি পাবে জানো রমা? তার একমাত্র গুণের যৌবনের বিনিময়ে। মাইকেল দা, মায়ের সোনালী মাইও আর তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা চাই, একটা 20 বছরের তরুণী, 8 বছরের এক বিদ্যার সঙ্গে বিবাহ আমি মনে প্রাণে মেনে নিতে পারছি না বাবা। কিন্তু জানি না দীপক তা মেনে নেবে কিনা, কিন্তু আমি হলে কি করতাম জানো বাবা? এই দুটোকে একসঙ্গে খুন করে আমি ফাঁসি যেতাম, আদালতের দাঁড়িয়ে আমি ফাঁসি চিৎকার করে বলতাম, এখন বলতাম আমি খুন করেছি, আমি খুন করেছি, কিন্তু কেন করেছি? আর অনুসন্ধান করে দেখো। মাইকেল দা, আমার কথাই তো, কিন্তু রমা, এই সমাজটাকে আমি প্রথমই আমার সাহিত্য হয়ে উঠতে ইচ্ছে হচ্ছে, এই সুন্দর সমাজটাকে আমি ভেঙে গুঁড়িয়ে দেব। মাইকেল দা ঠিকই বলেছে। এটা বিয়ে নয়, ব্যবসা। গণেশী দেহ ত্যাগ করেছিলেন দেবতাদের মঙ্গলের জন্য, আর দীপা আত্মাহুতি দিল ওর দাদার জন্য। দীপার স্বপ্ন ছিল সুন্দর স্বাস্থ্যবান একটা স্বামী, ছোট্ট সাজানো গোছানো একটা সংসার। রমা, কি হয়েছে দাদা? ওর মুখ শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? আরে শরীর ভালো আছে, তবে তবে যাহোক একটা চাকরি করছিলাম, সেটা আজ চলে গেল। কেন? দীপকের কেসে কমপ্লিট করতে গিয়েছিলাম, সঞ্জয় বাবু মালিকের সঙ্গে বিবাদ করে বলে দিয়েছে তোমাকে চাকরিতে রাখলে একটু একাই তাই হবে। তাই মালিক সঞ্জয় বাবুর সঙ্গে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয় বলে বলে দিয়েছে। সঞ্জয়
আইন আছে, কিন্তু সেই আইন গরিবদের জন্য, এই সমাজের ধনীদের ছাত্র লাভ। তারা আইনের মুখে জুতো মেরে রঙ্গপথে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে। সেই পথে আইনের রঙ্গপ্রাণ থেকে চোখ বুঝে থাকে। আর আমরা যদি অপরাধ করে থাকি, পুলিশ আমাদের চুরি চেপে ধরবে। এই তো আমাদের সমাজ। মানুষ চুরি করে খুঁজে চালায়, পকেট কাটে পেটের এই গর্তটা মোচাবার জন্য, চিন্তাই করে দায়িত্ব নামক রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য। কিন্তু ধনীরা যে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, চুষে নিচ্ছে সাধারণ মানুষের প্রাণনাশ। ওই, তাদের বেলায় আইনের লম্বা হাতটা এগিয়ে আসে না দাদা। তুই দেখে নিস বাবা, দেশের এই যুব শক্তি বৈষম্য বেশি দিন টিকবে না। বর্তমান সমাজটা ভারতের জমির উপর দাঁড়িয়ে আছে। এই এই তরুণ সমাজ কোনো পথ না পেয়ে তারা তারা বিপদে চলে যাবে। এরকম আমার জাতিরা চলে গেল, কাল থেকে হয়তো অন্য নিয়ম বহুমাস। ঈদের জ্বালায় আমি যদি পকেট মার হই, চিন্তাই করি আগামী লেখাকে নামে লেখাই, তার জন্য কি আমি দায়ী? না দাদা না, আমি তোমার প্রতি পায়ে পড়ি, এসব কাজ তুমি করতে যাবে না। আমি মাসে মাসে দুটো মেয়ে কোনো রকমে চলে যাবে। আর যদি না পারি, মানুষের বাড়িতে আমি ঝিয়ের কাজ করবো। তখন তুমি ওপাশে যেও না দাদা, ওপাশে যেও না। ত্রিপুরা, কি চেহারা হয়েছে তোমার? ওরা কি তোমাকে যেতে দেয়নি? সেই অবস্থা দেখার আগে আমি যে পড়তে পারতাম, কোনো দুঃখ থাকতো না। কেন তুমি আমাদের বাড়িতে এলে? কেন এলে? কেন এলে? ঠাকুর কেমন আছিস বল? আমার মনে হয় এর খানাপত্রে তৈরি হয়েছে সুবিধাবান করতে টাকা আর সামনে করতে পাই হচ্ছে ওখান থেকে বেরোবার একটা জন্মাল মনে না দেখো, তুই যে সেটা একটু থাকো, কিন্তু পরিবেশের চিন্তা হয়েছিলেন এর তো খবর আছে। জানতাম যে শুনলাম আমি খারাপ হবো, আমি অন্যায় করে সত্য সূর্যকে চিন্তার কুয়াশায় দেখে আমার জায়গায় আজকে রান্না করে এখানে থেকে আমার বাবা ভালোই আছে। আর মা চেষ্টা করেছে বাবা হয়তো বিশ্বাস করেছে সত্যি আমি চেষ্টাই করেছি কি বা কিন্তু বিশ্বাস করবে না তবে হ্যাঁ সঙ্গে সঙ্গে আমি সহজে ছেড়ে দেব না এই অপমানের প্রতিশোধ দেবই যাকে হাত তুলে এক মাসে চেহারাটা ফিরি করেছ, তাড়াই যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি কোনো যত্নই নিচ্ছ না। কি করবো বলো এর হাতে পানি পাওয়া তোমার আমাকে যত্ন করে খেতে দিল আসলে মানুষের চিন্তা নেই দু চার দিন বাড়িতে থাকলে ঠিক হয়ে যাবে এই শিবু, তুই হাত মুখে বিশ্রাম করতে ধরিয়ে দে, আমি আসবো। আমি এত রাত্রে আরে এতদিন বাদে আমাদের বাড়িতে এলে, ডাল ভাত তো তোর সামনে ধরে দেওয়া যাবে না। তুই বিশ্রাম কর, আমি যাবো আর আসবো। জানো বাবা এর হাজতে বসে প্রতিদিন আমি তোমার কথা ভাবতাম মাঝে মাঝে মনে হতো আজ তুমি দেখা করতে আসবে কিন্তু নিষ্ফল প্রতিষ্ঠা একটা দিনও তুমি দেখা করতে গেলে না তুমি কি আমাকে ঘৃণা করো বাবা তুমি আমাকে তুমি তো জানো, ইচ্ছা থাকলেও মেয়েরা সব কাজ করতে পারে না। তুমি
ঠিক করে ফেলেছি চন্দনের সঙ্গে তোমার বিয়েটা হয়ে গেলে তোমাকে আমি সসম্মানে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো তোমাকে দূরে সরিয়ে রেখে আমিও করতে পারছি বাবা না, সরকারি চাকরি আমার হাতে কোনো মধুকর কারখানায় কুড়ির কাজ যদি পাই তাই আমি করবো মহাশিক্ষার অঙ্কার করেছিলাম মা বলে কোনো কাজে ছেড়ে নয় আর কিছু না তোকে শিক্ষা চালাবো তোকে যা ভাবে ভাবো তোকে কাজ করতে ভালো আছো বাবা ঠিক মতো নেই একটু আগে আসতে গেলি না কেন ওর মা কান্নাকাটি করছিল আর এদিকে খবর সবই তো শুনেছি হবে অদৃষ্টের দোষ বাবা নইলে দীপার মতো মেয়ে জীবনটাই ভাবে দীপা কি হয়েছে দীপা তুই তুই শুনেছিস কি শুনবো বাড়ি চল সবই শুনতে পাবি কি হয়েছে বল না কিছু হয়নি তুমি হাত মুখ ধুবে চলো তো না দীপার কি হয়েছে আমি জানতে চাই দীপাকে কি এসে আত্মহত্যা করেছে না পালিয়ে গেছে আর তুমি হাত মুখ ধুবে চলো বলছি না কিছু হয়নি কি হয়েছে সেটা পরে সামলাও চলবে আর যাবে তো না আমি এক্ষুনি শুনতে চাই বাবা চুপ করে থেকো না বাবা কি হয়েছে দীপার বলো তোমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না বাবা আমার বুকের মধ্যে ঝড় বইছে দয়া করে বলো কি হয়েছে দীপা বলো ভাই তুমি আদি করি নন্দী আজ করি নন্দী দীপাকে বিয়ে করে জানা একথা আমি বিশ্বাস করি না দীপার জীবনে এমন দুর্ঘটনা ঘটতেই পারে না এটি তো কোনো আর বদলে বৃদ্ধের সঙ্গে দীপার অসম্ভব 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 ছাড়া আর কোনো উপায় ছিল না রে বাবা তোকে জেল থেকে বাঁচাবার জন্য কাজ করতে হয়েছে কেন কেন এমন জঘন্য কাজ করলে আমি না হয় জেল নরক যন্ত্রণা ভোগ করতাম ছি বাবা ছি আমার জন্য একটা কঠিনে আকাঙ্ক্ষা জীবন এমনি পায়ে মারিয়ে দিয়ে দীপার জীবনটাকে তোমরা আকারে ভরিয়ে দিল বাবা আগে আমার সঙ্গে পরামর্শ করলে না কেন তোমরা আমার সম্মতি দিলে না আমি কি করে গেছি কেন একটা কথাও জিজ্ঞাস করলে না মিথ্যাময় নামানো তুমি একটা বিবেকী কথাই আজ থেকে আমি তোমাদের হত্যা করবো না করবো কিনা ঘৃণাই করবো আমার মুখে তোমাদের শ্রদ্ধা না শুনলে তোমাদের আমি মানে প্রাণে ঘৃণা করি ক্ষমা করতে পারছি না। এবার তুমি শান্ত হও সঞ্জয় সেন আর শাশুড়ি ষড়যন্ত্র করে সঞ্জয় সেন সঞ্জয় সেন সঞ্জয় সেন আমি ইষ্ট দেবতার নামে শপথ করে বলছি সঞ্জয় সেনের উপর যদি আমি প্রতিশোধ না করি মানুষের সমাজে আমি মুখ দেখাবো না আর শয়তান শাস্তিকে বুঝিয়ে দেবো তীক্ষ্ণ শতাব্দীর যুব মানুষ পাল্টা মার দিতে যাবে কিছু দেখো না বাবা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না আমার বুকে যন্ত্রে খাদ্যের দাবানো রক্ত উঠেছে সমুদ্রের ঘূর্ণিঝড় আমি অবমানব থেকে থাকবো নরকের পথ ধরে চলবো আমি মনুষ্যত্বের গড়া দিবে আমি অন্ত করবো আমার জীবনটা একটা বৃদ্ধ লম্পটের বাহুবন্ধরে আঘাত করে কাটছে তারা গোলাপ আমার চোখে কাছে ঢুকতে পারছি বাবা চলে যাচ্ছে আমার মুখটা চলে যাচ্ছে আমি বুঝে উন্মাদ হয়ে যাবো আমি বুঝে উন্মাদ হয়ে যাবো দীপা নমস্কার দীপা আরো অনুরোধ আমি শুনবো না আরো আদেশ আমি মানবো না
কি দিয়েছে আমাকে এই রাষ্ট্র? এরা রাষ্ট্র অবস্থা বলা মহাঞ্চা কি দিয়েছে এই বাংলার জবাব? সমাজকে আমি মিশিয়ে তুলবো, রাষ্ট্রের দেহে ফেলে দেবো, রক্ষণাকে নিশ্চিত করবো, ঘরে ঘরে তৈরি করবো সমাজের জীবনকাল, জনজীবনকে আমি কর্ম বিক্ষত করে দেবো। আমি বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না, বাঁচতে দেবো না। ও হয়তো এক্ষুনি গিয়ে সন্ত্রাসীদের উপর ঝাঁপিয়ে পড়বে, হাতে করে কেসার দূর করবে। কি করবো আমি? কি করবো আমি ভগবান? আমাকে বাড়িতে আসতে চাই। তারা এলে উঠিয়ে সুটিয়ে কোনো রকমে বাড়িতে পাঠিয়ে দেবো। তাই দিস মা, তাই দিস। তোর কথা বলছো, ভগবান আমাকে ফিরিয়ে রেখেছে। তুই আমার আশা ভরসা, সে আশাও যদি ব্যর্থ হয়ে যায়, মৃত্যু ছাড়া আর কোনো পথ খোলা নেই। আর কোনো পথ খোলা নেই। আর কোনো পথ খোলা নেই। একটু আগেও যে মানুষটা পালানোর স্বপ্ন দেখছিল, তার নিজের মতোই তার সমস্ত আশা ভেঙে গেল। শান্ত মানুষটা মরার অশান্ত হয়ে গেল। ওর ঘরে তুমি শান্তি দাও ঠাকুর, ওর ঘরে তুমি শান্তি দাও। দুঃখ